বাবার দিক থেকে বাঙালি রক্ত বইছে প্রিয়াঙ্কা ইয়াশিকাওয়ার দেহে। পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষের উত্তরসূরি এই তরুণী জিতেছেন মিস জাপানের খেতাব। এবছরের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় জাপানের প্রতিনিধিত্ব করবেন প্রিয়াঙ্কা। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মঈনুদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি গাজী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি আমি রুবাই দিতে। তবে আগে জেনে দিচ্ছি শিরোনাম। যুদ্ধাপরাধীর সম্পত্তির তালিকা করছে সরকার, ব্যবস্থা নিতে তৈরি হচ্ছে নতুন আইন। সবার আয়কর নেয়ার পক্ষে অর্থমন্ত্রী, বেসরকারি চাকরিতে বেতন থেকে কর কাটার প্রস্তাব। এক স্তরেই থাকছে টেস্ট ক্রিকেট, 6 সদস্যের প্রস্তাবে সাড়া দেয়নি আইসিসি। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে সবার করের পক্ষে মুহিত। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। দণ্ডিত যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জামায়াত নিষিদ্ধের জন্য আইন সংশোধন হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা করতে বলা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে। মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর থেকেই দাবি ছিল সাজার পাশাপাশি অপরাধীদের সম্পত্তিও বাজেয়াপ্ত করতে হবে। এখন পর্যন্ত মোট 26টি মামলায় 50 জনকে সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু ট্রাইব্যুনাল আইনে না থাকায় সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়ে ব্যবস্থা নেওয়া যায়নি। 20 ধারাতে শাস্তি দেওয়া হয়, সে 20 ধারাতে এটা সুস্পষ্ট বিধান নাই। সেইখানে আরেকটি এ বা ক ধারা সংযুক্ত করে 1971 সালের 26শে মার্চ থেকে এই যাদের ট্রাইব্যুনালে বিচার হচ্ছে তাদের অর্জিত, গচ্ছিত, সঞ্চিত, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিধানটি সংযুক্ত করতে হবে। তবে আইনমন্ত্রী বুধবার জানান, যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে চলছে আইন তৈরি ও সংশোধন প্রক্রিয়া। তবে কবে নাগাদ তা সম্পন্ন হবে জানাননি তিনি। এই আইনের মধ্যে এমন কোনো প্রভিশন করে দিতে হবে যেটা কোর্ট অর্ডার দিয়ে এটা রাষ্ট্রের কাছে দিয়ে দিতে পারে, অথবা চিন্তা করতে হবে নতুন কোনো আইন করে তাদের সম্পত্তির ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন, পুরো বিষয়টি কার্যকর করতে বিভিন্ন দেশে যুদ্ধাপরাধীর সম্পদ বাজেয়াপ্তের তথ্য সংগ্রহ করছে সরকার। বিভিন্ন ডিসিদের কাছে কোথায় কোনো জমি যদি থাকে, সম্পদ কার কোথায় আছে সব তো আমাদের জানা নেই। কাজে এগুলো সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে বাজেয়াপ্ত করা হবে। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি ছাত্র শিবিরের রাজনীতি বন্ধের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুই মন্ত্রীর পদ হারানো বা পদত্যাগের কোনো সুযোগ নেই বলে মত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার মতে, শপথ ভঙ্গ হলে কি করতে হবে এমন কোনো বিষয় আইনে নেই। এছাড়া আদালতের রায়েও এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়া হয়নি। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলায় সম্ভাব্য রায় নিয়ে মন্তব্য করে চলতি বছরের মার্চে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হন দুই মন্ত্রী কামরুল ইসলাম ও মোজাম্মেল হক। তাদের 50,000 টাকা জরিমানা অনাদায়ে 7 দিনের কারাদণ্ড দেন সর্বোচ্চ আদালত। 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। এতে বলা হয়েছে, দুই মন্ত্রী সংবিধানের শপথ ভঙ্গ করেছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে সর্বোচ্চ আদালতকে খাটো করার চেষ্টা করেছেন। এই প্রেক্ষাপটে বিএনপি সহ নানা মহল থেকে দুই মন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে। মন্ত্রিত্ব জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা উচিত। উদ্ভূত পরিস্থিতিতে দুই মন্ত্রীর ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করলেন আইনমন্ত্রী। আমার মনে হয় যে তাদের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার বা তাদের মন্ত্রিত্ব হারানোর কোনো প্রয়োজন নেই। নিজের দেয়া মন্তব্যের পক্ষে ব্যাখ্যাও দেন তিনি। এমপিদের ডিসকোয়ালিফিকেশন আর্টিকেল 66-এ ক্লিয়ারলি দেওয়া আছে। এই প্রেক্ষিতে কিন্তু
সেই ডিসকোয়ালিফিকেশনের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রীগণ পড়েন না। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে আইন মন্ত্রণালয়ের অবজ্ঞার প্রশ্নে আইনমন্ত্রী বলেন, এটা কোনোভাবেই আইন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতায় পড়ে না। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় জাদুঘর থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রতিনিধি দল জাদুঘর থেকে পদকটি নিয়ে যায়। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়ে চিঠি দেওয়া হয় জাদুঘর কর্তৃপক্ষকে। জাদুঘরের সংরক্ষণ বিভাগের প্রধান স্বপন কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। 2003 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। সেই সময় পুরস্কারের পদক ও সম্মাননাপত্র কোনো উত্তরাধিকারকে না দিয়ে জাতীয় জাদুঘরের সংরক্ষণের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। তখন থেকে পদকটি জাদুঘরের প্রদর্শনীতে রাখা হয়। পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রদর্শনী থেকে সরিয়ে সেটি রাখা হয় সংরক্ষণ বিভাগে। গত 24 আগস্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহার এবং জাদুঘর থেকে পদক ও সম্মাননাপত্র সরিয়ে নেওয়ার সুপারিশ করে মন্ত্রিসভা কমিটি। সরকারি চাকরিজীবীদের মতো বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের মাসিক বেতন থেকে পেরোল ট্যাক্স কাটার পক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের এক সেমিনারে কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। যারা আয় করছেন তাদের সবাইকে ন্যূনতম করের আওতায় আনার পক্ষেও মত দিয়েছেন তিনি। দেশের 16 কোটি মানুষের মধ্যে কর দেন মাত্র 12 লাখ, বাকি বিশাল জনগোষ্ঠী কর আওতার বাইরে। রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী জনসংখ্যার 0.04% চাকরিজীবী পেরোল ট্যাক্স দিচ্ছেন। করযোগ্য হয়েও দিচ্ছেন না বেসরকারি খাতের বেশিরভাগ চাকরিজীবী। সরকারি চাকরিজীবীদের মতো তাদেরও পেরোল ট্যাক্স দেয়া উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী। আমাদের এখানে পেরোল ট্যাক্সটা মোটামুটিভাবে সরকারি কর্মকর্তারা দেন, তাদের অফিস থেকে এটা কাটার ব্যবস্থা হয়, তারা দেন। কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে আমার মনে হয় সেই পদ্ধতিটা প্রচলিত নয়। এইটা আমাদের ইন্ট্রোডিউস করার দিকে নজর দিতে হবে। যে কোনো অঙ্কের আয় করলেই ন্যূনতম আয়কর বাধ্যতামূলক করার পক্ষে মত দেন অর্থমন্ত্রী। যে উই শুড ইম্পোজ এ কম্পালসারি ট্যাক্স, যে এভরিওয়ান হ্যাজ টু পে 10 টাকা, 20 টাকা বা 50 টাকা। এভরিওয়ান যে আছে, যার কিছু কোনো একটা প্রতিষ্ঠান আছে, একটা ব্যবসা আছে, লেট হিম পে। দেন দে মে সে যে না আমার নাই, দরকার আমি পারি না, তখন সেটা রিফান্ড দেওয়া যাবে বা যাই হোক কোনো রকম এক্সামশন দেওয়া যাবে। সেমিনারে বিশেষজ্ঞরা জানান, অন্য দেশে শিল্প খাতের চেয়ে কয়েক গুণ কর আদায় হয় চাকরিজীবীর কাছ থেকে। প্রত্যেকটা এমপ্লয়ারকে মোটামুটিভাবে ফোর্স করতে হবে বাই ল যে তাদেরকে তাদের এমপ্লয়ীদের 3 নাম্বার ছাড়া তাদেরকে কোনো চাকরি দেওয়া যাবে না। তবে শুধু কর আরোপ নয়, করের বিভিন্ন সুযোগ সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়ার দাবিও জানান বিভিন্ন খাতের প্রতিনিধিরা। আমি অ্যাডজাস্ট করার সুযোগ পেয়েছি, রিফান্ড পাইনি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের একটি মানুষও না খেয়ে থাকবে না, গৃহহীন থাকবে না, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুধার কষ্ট থেকে হতদরিদ্রকে মুক্ত করতে খাদ্য বান্ধব কর্মসূচি উদ্বোধন করে একথা জানান তিনি। কুড়িগ্রামের চিলমারির AU পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সুধী সমাবেশে কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি চিলমারি বন্দরকে আবার সচল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রহ্মপুত্র পাড়ের প্রত্যন্ত জনপদ চিলমারির মানুষ। দুর্যোগ কবলিত আর পিছিয়ে পড়া এসব মানুষের মুখে হাসি ফোটাতে বছর না ঘুরতে আবারও কুড়িগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থানাহাটা AU পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রান্তিক জনপদের হতদরিদ্র মানুষের হাতে তিনি কেজি প্রতি 10 টাকা মূল্যে চাল তুলে দেন। কুড়িগ্রামের 1.25 লাখ পরিবার সহ এ কর্মসূচির আওতায় সারা দেশের দারিদ্র্যপীড়িত 50 লাখ পরিবার পাবে এ সুবিধা। মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 5 মাস বিক্রি করা হবে 10 টাকায় চাল। প্রতি মাসে একজন কার্ডধারী সর্বোচ্চ 30 কেজি চাল কিনতে পারবে। সুধী সমাবেশে প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, দেশের মানুষ কখনোই দুস্থ শব্দটি আর শুনতে চায় না। তিনি জানান, সাম্প্রতিক বন্যায় গৃহহারা সবাইকে ঘর তৈরি করে দেয়া হবে। এই সমস্ত এলাকায় নদী ভাঙরে কেউ যদি গৃহহারা হয়ে থাকে, প্রত্যেককে আমরা জমি দেব, ঘর বাড়ি নিজেরা তৈরি করে দেব এবং সে ব্যবস্থা আমরা করব। এটা আমাদের দায়িত্ব, কারণ রাজনীতি করি কার জন্য? আপনাদের জন্য। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন আর নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ, সন্ত্রাস এগুলি কিন্তু উস্কানি দিয়েছিল, সৃষ্টি করেছিল বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে।
আমরা সরকার গঠন করার পর আমরা জঙ্গিবাদ সন্ত্রাস কঠোর হস্তে দমন করি। কাজে কেউ যেন এই ধরনের পথে না যায় এ ব্যাপারে সকলকেই আমি বলবো সজাগ হতে, জনমত সৃষ্টি করা এবং প্রত্যেকে এই ব্যাপারে সম্পূর্ণভাবে সচেতন থেকে আপনারা কাজ করবেন। শহর কেন্দ্রিক উন্নয়নে আটকে না থেকে গ্রামীণ অর্থনীতির ভিত মজবুত করতে চায় বর্তমান সরকার। তাই প্রান্তিকে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বললেন, সব বাধা, সব ষড়যন্ত্র উপেক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন কাঙ্ক্ষিত গন্তব্যে। আর তাই উন্নয়ন কাজে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তানজিল মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চিলমারি, কুড়িগ্রাম। হজ করতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সৌদি বাদশার আমন্ত্রণে তৃতীয়বারের মতো হজ পালন করতে যাচ্ছেন তিনি। এছাড়া প্রায় প্রতি বছরই ওমরা পালন করেন খালেদা জিয়া। সাউদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল ৫টায় ঢাকা ত্যাগ করেছেন বিএনপি প্রধান। সফরসঙ্গী হিসেবে পরিবারের সদস্য ছাড়াও যাচ্ছেন তার একান্ত সহকারী আব্দুস সাত্তার ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সহকারী এনামুল হক চৌধুরী। হজের সময় লন্ডন থেকে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও সৌদি আরবে আসতে পারেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার গণমাধ্যম শাখা। একটা বিরতি নিচ্ছি। রাত 9:19 আমরা ফিরে এলাম। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহর আদালতে এই অভিযোগ গঠন করা হয়। মামলার পরবর্তী তারিখ ঠিক হয়েছে 26 সেপ্টেম্বর। আসামিরা হলেন আব্দুল আলী ওরফে বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, হাইবুর রহমান আরজু, সায়েদ মিয়া, আসামি বেলাল মিয়া, উস্তার মিয়া ও বাবুল মিয়া। গত 12 ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের 4 শিশু নিখোঁজ হয়। 17 ফেব্রুয়ারি বাড়ি থেকে কিছু দূরে বালুতে পুঁতে রাখা মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় 4 এপ্রিল 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। খেলাধুলা খবর জানতে রুবাই যাচ্ছেন আমাদের সঙ্গে। রুবাই, এই যে 2 স্তর বিশিষ্ট টেস্ট হলো না, সেটা কি আমাদের জন্য ভালো হলো? আমরা তো বেশি টেস্ট খেলতে পারতাম, যোগ্যতা দিয়ে উপরে যেতে পারতাম না, কিন্তু এখন না হতে আসলে যেটা হয়েছে যে এখন যোগ্যতা লাগবে না, বা ধরেন আমাদের র্যাঙ্কিংটার উপরে ভরসা রাখতে হবে না। এখন আমরা এমনি এফটিপির আন্ডারে সবগুলো দেশের সাথে, যেরকম 10 বছরের প্রায় সবগুলো দেশের সাথে খেলে ফেলেছি, পরবর্তী এফটিপিটাতে পরবর্তী এক ডেকেডে হয়তো আবার ক্যালেন্ডার এফটিপিতে আমরা সবগুলো দেশের সাথে খেলতে পারবো। এই একটা সুবিধা ডেফিনেটলি এখন মনে পড়ছে। যাই হোক, আমি সেই খবরগুলো জানাবো, তবে তার একটা বিরতি নিচ্ছি, আর যখন ফিরবো তখন আরো যা থাকছে। দ্বিতীয় লেগে অ্যাওয়ে গোল গুরুত্বপূর্ণ বলেন সেন্ট পিট। সাবেকরা দেখছেন অভিজ্ঞতা আর সামর্থ্যের অভাব। 9:27 ফিরে এলাম রাত 9টার বাংলাদেশে। জানিয়ে দিচ্ছি খেলাধুলার সবশেষ কিছু খবর। প্রস্তাবিত 2 স্তরের টেস্ট কাঠামো অনুমোদন পায়নি দুবাইয়ে আইসিসির সভায়। 6 পূর্ণ সদস্য দেশের সমর্থন থাকার পরও সিদ্ধান্ত নতুন কাঠামোর পক্ষে যায়নি। শুরু থেকে নতুন টেস্ট কাঠামোর বিপক্ষে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2 স্তরের কাঠামো বাতিল হওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিসিবি সভাপতি। টেস্টে প্রতিদ্বন্দ্বিতা ও গুরুত্ব বাড়াতেই নতুন কাঠামোর প্রস্তাব করেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। প্রস্তাবিত 2 স্তর কাঠামোতে প্রথম স্তরে থাকত র্যাঙ্কিংয়ের শীর্ষ 7 দল, দ্বিতীয় স্তরে শেষ 3 দলের সঙ্গে যোগ হতো ইন্টারকন্টিনেন্টাল কাপের 2 ফাইনালিস্ট। এর পক্ষে ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই টেস্টে 2 স্তরের বিরোধিতা করে আসছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পরে এতে সুর মেলায় ভারত। জিম্বাবুয়েও এর বিপক্ষে ছিল। ভারত আমাদের সাথে চলে এসছে, তখন এটা অনেক শক্তিশালী হয়ে যায়, এন্ড আমরা মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে এটা আর হচ্ছে না। তো আজকে অফিসিয়ালি যে আইসিসি জানিয়েছে, এটার জন্য সত্যি আমি খুব আনন্দিত যে এই ধরনের একটা, আমি বলবো না কি হবে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমাদের ক্রিকেটার যাচ্ছে। বুধবার দুবাইয়ে আইসিসির প্রধান নির্বাহী কমিটির সভায় এই প্রস্তাব নিয়ে কোনো ভোটাভুটির প্রয়োজন পড়েনি। সব সদস্য সিদ্ধান্ত নেয় আপাতত এই প্রস্তাব নিয়ে এগোনোর প্রয়োজন নেই। 2 স্তর কাঠামো বাতিল হয়ে যাওয়ায় বড় দলগুলোর সাথে বেশি ম্যাচ খেলার যে দাবি, সেটা পূরণ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে টেস্টে আরও ক্ষুরধার এবং সামর্থ্যবান হতে হবে টাইগারদের, সেটা নিয়ে কাজ করবে বিসিবি। এখন থেকে যে সিরিজগুলো শুরু হচ্ছে, এটাতে তো আপনারা বুঝতেই পারছেন, আমাদের ইংল্যান্ড সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ, শ্রীলঙ্কা সিরিজ সবগুলোই টেস্ট থাকছে, এবং ভারতে যে যাবো ওটাও একটা টেস্টই হচ্ছে শুধু। কাজে টেস্টের উপর ম্যাসিভ এমফাসিস এখন থেকে পাবে বাংলাদেশ, এটা নিশ্চিত। থ্যাংক ইউ।
ইংল্যান্ড সিরিজে সেরা একাদশ বেছে নিতে আফগানিস্তান সিরিজে নজর থাকছে বোর্ডের। আর পূর্ণ শক্তির দল নিয়ে সফরে আসবে ইংল্যান্ড, প্রত্যাশা বিসিবি প্রধানের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা এবং মহুয়া, দ্বিস্তরের যে টেস্ট কাঠামোটা হচ্ছে না, এতে আসলে বাংলাদেশের একদিক থেকে সুবিধা হচ্ছে যে আমরা যেটা বললাম আমি বিরতির আগে, যে আসলে আবারও একটা ক্যালেন্ডার ইয়ারে হয়তো সবগুলো দলের সাথে খেলার সুযোগ কিন্তু সবগুলো দলের সঙ্গে কি আসলে আমরা খেলার সুযোগ পাচ্ছি? আসলে বড় দলগুলো তো আমাদের ইংল্যান্ড 5 বছর পর সফর করলেও কিন্তু আসছে, তারা কিন্তু দুটো টেস্ট খেলবে। কিন্তু আমরা ভালো করে যদি শ্রীলঙ্কা 5 বছর পর সফর করলেও কিন্তু আসছে, তারা কিন্তু দুটো টেস্ট খেলবে। কিন্তু আমরা ভালো করে যদি শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে হারিয়ে, মানে যারাই নিচে থাকে তাদেরকে হারিয়ে যদি আমরা উপরে যেতে পারতাম, তাহলে তাদের খেলাটা এখানে কিন্তু আবার একটা ক্যাচ রয়েছে যে দুটো আসলে দল একেবারে নতুন টেস্ট সদস্যপদ দেওয়া হতো ইন্টারকন্টিনেন্টাল কাপ বা যেটাকে আমরা আইসিসি ট্রফি বলতাম, সেই দল চ্যাম্পিয়ন এবং রানার আপ দল দুটোকে নতুন টেস্ট স্ট্যাটাস দেওয়া হতো। হয়তো দেখা যেত আমাদের ভালো ফলাফলগুলো তাদের বিরুদ্ধে বেশি হচ্ছে, র্যাঙ্কিংটা আসলে তখন একটা ট্রিকি সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে পারতো। তো তার থেকে আসলে আর এই দ্বিস্তরটা আমি একেবারে বিপক্ষে, কারণ ক্রিকেট এমনি খেলে 10টা দেশ, তার মধ্যে যদি আপনি ভাগ করেন তাহলে আসলে গ্লোবাল স্পোর্ট ক্রিকেটকে আমরা বলি কিভাবে গ্লোবাল স্পোর্ট। এমনি এটার বাইরে বাংলাদেশ টেস্টে খেলছে, এত কম সংখ্যায় খেলছে, ভারতের সাথে সম্ভবত একটা টেস্ট খেলবে ইংল্যান্ডের পরে। এই সংখ্যাটা কি নেক্সট যে ক্যালেন্ডার ইয়ার সেটাতে ক্যালেন্ডার ইয়ারে অবশ্য সাইফুল বলছিলেন যে আমাদের সহকর্মী, যে আমাদের আসলে নিউজিল্যান্ডের সাথে খেলা ইন্ডিয়ার সাথে রয়েছে। তবে এফটিপি কিন্তু ফিক্স হয়ে যায়, আপনারা জানেন যে 2019 পর্যন্ত ফিক্স করা। আমাদের বোর্ড যেটা চেষ্টা করেন, নাজমুল হাসান যেটা চেষ্টা করেন বিসিবি সভাপতি, যে ফ্রি এফটিপিতে এর বাইরে কোন সিরিজগুলো অ্যারেঞ্জ করা যায় কিনা। সেদিক থেকে আসলে আমরা অনেকটাই লাকি যে প্রচুর ক্রিকেট হচ্ছে, তবে আমি আরো টেস্ট ক্রিকেটটা দেখতে চাই। যাই হোক, আমার কাছে আরো কিছু খবর আছে, সেগুলো জানিয়ে দিচ্ছি। ভুটানের বিপক্ষে দ্বিতীয় লেগে স্ট্রাইকারদের কাছ থেকে গোল চান জাতীয় দলের কোচ টম সেনফিট। নিজ দলের ফরওয়ার্ডদের ফিনিশিং ও সার্বিক ফিটনেসে সন্তুষ্ট নন এই বেলজিয়ান। 10 অক্টোবরের ম্যাচে একাদশে আনতে চান কয়েকটি পরিবর্তন। মানিকগঞ্জের ছেলে, তিনি বলটা ধরেই ভুটানের বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখলেও গোল করতে পারেনি বাংলাদেশ। নিজ দলের খেলায় বেশ গর্বিত সেনফিট, তবে ডি বক্সে ফরওয়ার্ডদের ব্যর্থতা ভাবাচ্ছে তাকে। ঘরোয়া লিগে জাতীয় দলের ফরওয়ার্ডদের একাদশে অনিয়মিত হওয়াটাই ব্যর্থতার মূল কারণ বেলজিয়ান বসের কাছে। ঘরোয়া ফুটবলে স্ট্রাইকাররা নিয়মিত খেলার সুযোগ পাচ্ছে না, এ কারণে আন্তর্জাতিক ম্যাচে তারা স্কোর করতে ব্যর্থ হচ্ছে। অ্যাওয়ে ম্যাচ জিততে হলে স্ট্রাইকারদের গোলের সুযোগ কাজে লাগাতে হবে। দ্বিতীয় লেগে দলে কয়েকটি পরিবর্তন আনতে চান সেন্টফিট, তবে কৌশলে পরিবর্তনের কথা এখনই ভাবছেন না। নিজের শিষ্যদের ফিটনেস নিয়েও পুরোপুরি সন্তুষ্ট নন কোচ। খেলোয়াড়দের ফিটনেসে পুরোপুরি সন্তুষ্ট নই। আন্তর্জাতিক ফুটবলে ভালো করতে হলে ফিটনেসের বিকল্প নেই। ফিটনেসের অভাবেই আমরা 90 মিনিট একই ছন্দে খেলতে পারছি না। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় দ্বিতীয় লেগে বেড়ে যাচ্ছে অ্যাওয়ে গোলের গুরুত্ব। সেই চ্যালেঞ্জ জিততে চান সেনফিট। অ্যাওয়ে ম্যাচে ভুটান অবশ্যই বাড়তি সুবিধা পাবে। ম্যাচ জিততে আমাদের সেরাটাই খেলতে হবে। হোম ম্যাচের ইতিবাচক মানসিকতা ধরে রাখতে চাই। কৌশলে হয়তো কিছুটা পরিবর্তন আসবে। ভুটানের উচ্চতা ও কৃত্রিম টার্ফে খেলার বিষয়টা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন বেঙ্গল টাইগারদের হেড কোচ জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্বল প্রতিপক্ষ ভুটানের সাথে গোলশূন্য ড্রয়ে হতাশ বাংলাদেশের সাবেক ফুটবলাররা। অনেকে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে। তাদের ধারণা থিম্ফুতে অ্যাওয়ে ম্যাচে আরো কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে লাল সবুজদের সামনে। ঘরের মাঠে ভুটানকে হারিয়ে মালদ্বীপের সাথে পরাজয়ের হতাশা কাটানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে, তবে সেই সুযোগটা হাতছাড়া করে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফের প্রথম ম্যাচে ভুটানের সাথে গোলশূন্য ড্র করে আশরাফুলরা। যেই দলের সাথে এর আগে পরাজয়ের রেকর্ড নেই, সেই ভুটানের সাথে এমন ড্র মেনে নিতে পারছেন না দেশের সাবেকরা। তারা বলছেন কমিটমেন্টের অভাব রয়েছে জাতীয় দলের খেলোয়াড়দের। আমরা আসলে ক্রাইসিসে পড়েছি, শুধু স্ট্রাইকিং জোনে না, টোটাল বাংলাদেশ টিমটা আমার কাছে কিছুটা মনে হয়েছে যে মেধা শূন্যতায় ভুগছি আমরা। অনেকে দায়ী করছেন ম্যানেজমেন্টকে। হঠাৎ করে অভিজ্ঞদের বাদ দেয়াতে এমন ফলাফল অভিমত তাদের। হুট করে আপনি ম্যাচের আগের দিন একটা টিমের আপনার 2-4টা ভালো প্লেয়ার আপনি বাদ দিয়ে দিলেন এবং বললেন যে আপনার এটা কোনো ব্যাপার না, এটা ম্যাচে এফেক্ট করবে না বা
না, কিন্তু ম্যাচে তো এটা অবশ্যই এফেক্ট করছে। পরিচিত কন্ডিশনের জয়ের পর এখন সমীকরণটা কঠিন লাল সবুজদের সামনে। কৃত্রিম টার্ফে অনভ্যস্ত বাংলাদেশ দলের জন্য যা অনেক কঠিন হবে বলে মনে করছেন সাবেকরা। যে বৃষ্টি ভেজা মাঠে এটা আমাদের যে অ্যাডভান্টেজটা ছিল, এটা আমরা এএমএসে এই অ্যাডভান্টেজটা পাবো না। আমি মনে করি যে কালকে আমাদের সবচেয়ে বড় সুযোগটা আমরা হাতছাড়া করে ফেলেছি। এএমএসে যেহেতু এটা টার্ফে খেলা হবে এবং ভুটানের ইয়েতে খেলা হবে, ওরা ওই মাঠে অভ্যস্ত এবং ওদের ফিজিক এবং ফিটনেস লেভেলটা আমার কাছে মনে হয়েছে অপেক্ষাকৃত আমাদের তুলনায় বেশি। 10 অক্টোবর থিম্পুতে পরের ম্যাচ জিততেই হবে আশরাফুলদের। মামুনুল, নাসিরদের মতো অভিজ্ঞদের ছাড়া ভুটানের বিপক্ষে দ্বিতীয় লেগ নিয়ে আশাবাদ নেই বিশ্লেষকদের। অবস্থান নিয়ে কিন্তু সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মোহা এবং খালেদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। দেশে এখন সাক্ষরতার হার 71%, তবে বয়স ভেদে এই হারে ভিন্নতা রয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। মন্ত্রী জানান প্রাথমিকে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমছে, ক্লাসে উপস্থিতির হারও বাড়ছে। এবার সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ধরা হয়েছে রিডিং দ্য পাস্ট, রাইটিং দ্য ফিউচার। মন্ত্রী আরও জানান প্রযুক্তি নির্ভর বিশ্বে সামাজিক অর্থনৈতিক উন্নয়নে সাক্ষরতার বিকল্প নেই। বিশ্ব থেকে নিরক্ষরতা দূর করতে 1965 সালে 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের ঘোষণা দেয় ইউনেস্কো। আরো খবর জানার আগে নিচ্ছি একটি বিরতি পর জানিয়ে ফিরছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 15% আয়কর ফেরত দিতে হাইকোর্টের রায় স্থগিত। নটা 45 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 15% আয়কর ফেরত দিতে হাইকোর্টের রায় স্থগিত করেছে চেম্বার জজ আদালত। একই সঙ্গে আয়কর চেয়ে দেয়া প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করার বিষয়ে হাইকোর্টের দেয়া রায় 2 মাসের জন্য স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে চেম্বার জজ বিচারপতি মির্জা হোসাইন হায়দার এই আদেশ দিয়েছেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানিয়েছেন হাইকোর্টের পুরো রায় নয়, প্রজ্ঞাপন ও আদায় করা অর্থ ফেরতের বিষয়টি স্থগিত করেছেন আদালত। গত বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়ের ওপর শতকরা 15% কর আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। যে 2 প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকার আয়কর আদায় করে আসছিল সেগুলো অবৈধ ঘোষণা করা হয়। সবার করের পক্ষে মুহিত, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। ইথার বলছেন দেশে 16 কোটি মানুষের মধ্যে কর দেয় মাত্র 12 লাখ, ফলে বিপুল রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। ফেরদৌস বলছেন সরকারি কর্মচারীরা আইন মেনে কর দিলে বাকি সবাই কর দিতে আগ্রহী হবে। দিনার বলছেন মানুষের আয় বৃদ্ধি না পেলে কর দেবে কিভাবে। আর টুনি বলছেন কর আদায়ের অর্থ কি সাধারণ জনগণের উদ্দেশ্যে ব্যয় করা হয়। মানিক বলছেন বেসরকারি চাকরিজীবীরা সরকারি চাকরিজীবীর মতো পেনশন ও সব সুবিধা পেলে কর দিতে সমস্যা হবে না। আফিসা বলছেন উন্নয়নের জন্য কর দেওয়ার কোনো বিকল্প নেই, সবার উচিত কর দিয়ে দেশে উন্নয়নে শরিক হওয়া। মনিরুল বলছেন পণ্যের ঊর্ধ্বগতির মধ্যে যে বেতন পায় তাতে সংসার চালাতে হিমশিম খেতে হয়, কর দেব কিভাবে। আবির বলছেন করের হার কমালে হয়তো সবাই দিতে সক্ষম হবে। জুহি বলছেন সরকারের কাছে একটা অনুরোধ, শিক্ষার্থীর কথা চিন্তা করে শিক্ষা খাতে যেন কোনো কর ধার্য করা না হয়। নসীন বলছেন বেশিরভাগ বেসরকারি চাকরিজীবী করযোগ্য হয়েও কর দিচ্ছেন না। নসীনের এসএমএসটা এবং এর আগে কিন্তু ইথার একটা এসএমএস করেছেন যে 16 কোটি দেশের মানুষের মাত্র 12 লাখ লোক কর দেন। এটা কিন্তু যৌক্তিক মনে হচ্ছে আমার কাছে যে 12 লাখ লোক মানুষ যদি কর দেন আরো বেশি করদাতার সংখ্যাটা বাড়াতে হবে আমাদের। করদাতার সংখ্যা বাড়ানোর ব্যাপারটা প্রতি বছরই সেটি আলোচনায় আসে। আমাদের 30 লক্ষ লোক এদিক সেদিক হতে পারে একটু সংখ্যাটা, 30 লক্ষ লোক নিবন্ধিত আছেন যে যার টিআইএন নাম্বার রয়েছে, তার মধ্যে মাত্র 12 লাখ লোক কর দিচ্ছেন। সেই 12 লাখের মধ্যে আসলে সেই অর্থে কর দিচ্ছেন যে মানে আসলে 12 লাখের মধ্যে একটা সিংহভাগই খুব কম টাকার কর দিচ্ছেন। এবং কর দেওয়ার সময় অনেক নাগরিক এরকম কথা বলে রাষ্ট্র আমাদেরকে কি দিচ্ছে, আমরা কেন কর দিব, কর কেন কমানো হয় না। কিন্তু কর আসলে অনেকই সহনীয় পর্যায়ে আছে, কিন্তু করের আওতাটি থেকে আমরা কোনো না কোনো ভাবে নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম হচ্ছি, এটি যেমন একটি ব্যাপার। আর অন্যদিকে যারা সাধারণ মানুষ বাদে যারা অনেক টাকা পয়সাওয়ালা লোক, তারা কর না দেওয়ার জন্য বিভিন্ন রকম ফন্দি ফিকির আইনজীবী সেগুলি নিয়োগ করছেন তাদের। কারণ আমরা গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি শহরের অভিজাত এলাকা অনেক বড় বড় বাড়ি, অনেক বিলাসবহুল কিছু দেখতে পাই, সেই তুলনায় বেশি টাকা কর দেওয়ার লোক কিন্তু আসলে আমাদের কম। আমাদের দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা অনেক মতামত আমাদেরকে পাঠিয়েছেন। মিস জাপান 2016 মুকুট উঠেছে বাঙালি বংশোদ্ভূত প্রিয়াঙ্কা ইয়াশিকাওয়ার মাথায়। জাপানে দ্বিতীয়বারের মতো কোনো মিশ্র রক্তের নারী এই শিরোপা জিতলেন। এবছরের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় জাপানের প্রতিনিধিত্ব করবেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষের উত্তরসূরি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা ইয়োশিকাওয়া শারীরিক কসরতে পার করছেন ব্যস্ত সময়। লক্ষ্য বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় জাপানি হিসেবে বিজয়ের মুকুট ছিনিয়ে আনা।
প্রিয়াঙ্কার বাবা ভারতীয় হওয়ায় হচ্ছে নানা আলোচনা, যদিও তার মা জাপানি। ছাত্র অবস্থায় জাপানে যান প্রিয়াঙ্কার বাবা, বিয়ে করেন জাপানি নারীকে। টোকিওতে জন্ম নেওয়া প্রিয়াঙ্কা মিশ্র বংশোদ্ভূত হওয়ায় অনেকেই তাকে সম্বোধন করছেন হাফু নামে। প্রিয়াঙ্কা এতে কুণ্ঠিত নন, নিজেকে জাপানি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। মিস জাপান 2015 হয়েছিলেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ নারী আরিয়ানা মিয়ামোতো। হাফুদের মধ্যে তিনি প্রথম সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন। আরিয়ানাকে নিজের অনুপ্রেরণা হিসেবে দেখছেন প্রিয়াঙ্কা। আরিয়ানার আগে হাফু মেয়েরা জাপানের প্রতিনিধিত্ব করতে পারত না, আমিও এটি ভাবতাম, কিন্তু আরিয়ানা আমাকে খুবই অনুপ্রাণিত করেছেন। মিশ্র বাবা মায়ের মেয়েদের পথ দেখিয়েছেন। আমি হাফু অনেক মানুষকে চিনি যাদের পদে পদে ভুগতে হচ্ছে, তবে হাফু হিসেবে মানুষের কটাক্ষ আমাকে আরো বেশি শক্তিশালী করে তুলেছে, এজন্য আমি কৃতজ্ঞ। প্রিয়াঙ্কার বিজয়ের পর অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে জাপানে কেউ এই সুযোগ পেতে পারত। এদিকে ভারতীয় বংশোদ্ভূত একজন বিশ্বসুন্দরীর লড়াইয়ের মঞ্চে ডাক পাওয়ায় ভারত থেকে শুভেচ্ছা উপচে পড়ছে প্রিয়াঙ্কার ঝুলিতে। একই সাথে মিস ওয়ার্ল্ড জাপান কর্তৃপক্ষ জানায়, জাপানের সুন্দরী প্রতিযোগিতায় মাপকাঠিতে পরিবর্তন এসেছে। জাপানের প্রতিনিধি হিসেবে সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে প্রিয়াঙ্কাই যোগ্য প্রার্থী। বাবার সাথে ভারতের কলকাতা শহরে গেছেন প্রিয়াঙ্কা। সেখানকার আশ্রয়হীন শিশুদের সাহায্য করতে চান তিনি। সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি প্রিয়াঙ্কা একজন লাইসেন্সধারী হাতি প্রশিক্ষক ও কিকবক্সার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাতনারে বাংলাদেশের আয়োজনে। 1 সেপ্টেম্বর পৃথিবী ও চাঁদ সূর্য কক্ষপথে একই রেখায় অবস্থান নেয় একসঙ্গে দুটি পূর্ণগ্রহণের ঘটনা ঘটে। শেষ করব সেই পূর্ণগ্রহণ দুটি ছবি দেখে, তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের শুভরাত্রি।